কি ব্যাপার, এখন আবার নাটক করে চোখের জল ফেলা হচ্ছে কেন? যা ঝামেলা হওয়ার তা তো সকালে হয়েছে। আর এই ঝামেলা ততক্ষণ মিটবে না যতক্ষণ তুই তোর বাবার কাছ থেকে বাকি টাকাটা আনবি। আমি 9 লাখ চেয়েছিলাম, পেয়েছি মাত্র 5 লাখ। বাকি টাকা কই? বাবা আর কিছু দিতে পারবে না, সব দিয়ে দিয়েছে। সত্যি আমাদের আর সামর্থ্য নেই। চুপ! এখন মনে পড়ছে সামর্থ্য নেই? আর বিয়ের আগে কত বড় বড় কথা শুনিয়েছিল তোর বাবা। আমি কি এমনি এমনি তোকে বিয়ে করেছি? টাকার লোভেই করেছি, আর কিচ্ছু না। তোর বাবাকে বল বাকি টাকা না দিলে তোকে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক বলেছিস, বিয়ের আগে বড় বড় কথা বলে, বিয়ের পরে এখন টাকাই বেরোচ্ছে না হাত দিয়ে। হ্যাঁ, কাল বাবাকে বলবো। আর কত সহ্য করব? যাই হয়ে যাক, আমি বাবাকে বলতে পারবো না এই কথা। বাবা মা ভীষণ কষ্ট পাবে। এর থেকে মরে যাওয়া ভালো আমার কাছে। না না, এখানে থাকলে এরা আমাকে বাঁচতে দেবে না, তাই আমাকে পালাতে হবে। তাতে সবার মঙ্গল। মা, তুমি রক্ষা করো আমাকে। সেই মূর্তি ছিল তার ছোটবেলার খেলার সাথী, সবসময় নিজের কাছে রাখত। তখন ভক্তি বুঝতো না, বড় হওয়ার সাথে সাথে বুঝেছে ঈশ্বর কাকে বলে, ভক্তি কি। তারপর থেকে আর সে সেই মূর্তিকে কাজ ছাড়া করে না। বৌমা, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? রান্নাঘর ফাঁকা, ঘরে নেই, উঠোনে নেই। ওরে জয়, শুনছিস? তোর বউ দেখ পালিয়ে গেছে। কি পালিয়েছে? কই গেল রাতের বেলা? শেষে কেন এরকম চরিত্র? ছি 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 ছি, লোকের কাছে মুখ দেখাবো কিভাবে আমি? না জানি কার সঙ্গে পলালো। আগে বলতাম না, মুখ দেখে ঠিক ভরসা হয় না। এখন কি হবে? গ্রামের লোক জানলে তো মান সম্মান কিছু থাকবে না। চুপ করো, চেঁচিও না। এখন আগে চলো ওর বাপের বাড়ি যাই, নিশ্চয়ই ওখানে লুকিয়ে আছে। ওই তো রূপ, কে নেবে ওকে আবার? এই যে বেরিয়ে আসুন। আপনাদের গুণধরী মেয়ে কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন তাকে? বেরিয়ে আসতে বলুন, সময় আছে এখনো। মেয়েকে বের করবে মানে? এসব কি বলছো তুমি? আমার মেয়ে কোথায়? মেয়ে কোথায় মানে? আজ সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে ছাড়া সে আর কোথায় আসবে? কি, আমার মেয়েটা বাড়িতে নেই? কোথায় গেল? কই গিয়ে পড়লো? কেউ কিচ্ছু জানে না। এ কি সর্বনাশ হলো! কই গেল কে জানে। ছোটবেলা থেকে কিছুই মুখ ফুটে বলতো না। তোমরা নিশ্চয় ওকে কোনো কষ্ট দিয়েছো। আমার মেয়ে কোথায় বলো? একদম আমাদের ঘরে বসতে পারে না। আপনার মেয়ের চরিত্রের সমস্যা আছে, নইলে কেউ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায়? না, সেই মাঝ রাত থেকে হেঁটে চলেছি, আর পারছি না। কিন্তু থামলে হবে না, কোথায় আসলাম জানতে হবে। আমি আর কিছুতেই ওদের কাছে ধরা দেব না। আমাকে নতুন জীবন শুরু করতে হবে। ওই অত্যাচারের জায়গায় আমি আর ফিরে যাব না, কোনো দিন না। ও ও দাদা, এই গ্রামটার নাম কি বলবেন? করিমপুর। কিন্তু তুমি কে বোন? এদিকে কিভাবে এলে? দূর গ্রাম থেকে এসেছি, একটু জল পাবো দাদা, খুব ক্লান্ত। তোমার চোখ মুখ দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে তোমাকে। এখানে কাউকে চেনো বলেও তো মনে হচ্ছে না। তুমি বরং এক কাজ করো, আমার সঙ্গে চলো। আমি রামু, আমাকে তোমার দাদা মনে করতে পারো। কি গো, এই মেয়েকে কি অবস্থা ওর? দেখে তো মনে হচ্ছে শরীরের অবস্থা ভালো না, কোনো রোগ আছে কিনা কে জানে। আমি আমি আর পারছি না। না না, চিন্তার কিছু নেই। আসলে মেয়েটা গর্ভবতী, এই জন্যই দুর্বল হয়ে পড়েছে। এখন ও ঠিক মতন খাবার আর বিশ্রাম দরকার। শুনলে, ও সন্তান সম্ভবা। বেচারি মেয়েটা একা একা ঘুরছে, কে জানে কি কষ্টে এসেছে। বৌদিমশাই বললেন তুমি নাকি সন্তান সম্ভবা। তোমার স্বামী কোথায় গো?
তোমার বাচ্চার তো বাবার পরিচয় লাগবে। না, ওর কোনো বাবা নেই। ওর মা ও আমি, বাবাও আমি। ওর বাবা আমার কাছে অন্তত মৃত। তোমরা আর কখনো আমাকে এই নিয়ে জিজ্ঞাসা করবে না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আচ্ছা বেশ বেশ, ওসব বাদ দাও, তুমি বরং বিশ্রাম নাও, আমরা পাশের ঘরে আছি। কিন্তু রেখা, আমরা নিজেদেরই ঠিকমতো খাবার জোটাতে পারি না, ওকে কি খেতে দেবো বলো তো? দিদি, তোমরা ভেবো না, আমি কিছু না করে খাবো না। আমি সেলাই জানি, ছোটবেলায় মায়ের থেকে কাজ শিখেছি। তোমরা যদি কাপড় এনে দাও, আমি জামা কাপড় সেলাই করে দেব। তোমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে। আমি তোমাদের বোঝা হব না। তুই এত কষ্ট করে এসেছিস, এখন এসব ভাবতে হবে না। আগে ঠিক হয়ে ওঠ, তারপর একসঙ্গে ভাববো কি করা যায়। হ্যাঁ বোন, এখন তো শরীর ঠিক রাখা সবচেয়ে জরুরি। বোন জানিস, আজ তোর বানানো জামাগুলো হাটে খুব ভালো বিক্রি হয়েছে। সত্যি দাদা? মা বলতো মন দিয়ে কাজ করলে কাজ আমাদের ঠিক ভাত জুগিয়ে দেয়। আমি আরো কাপড় কেটে রেখেছি, কাল থেকে শুরু করে দেব বানানো। তোর হাতের কাজ দেখলে মন ভরে যায় আঁকি। জানিস, তোর মতো মেয়েকে আমাদের বাড়িতে পেয়ে আমরা ভাগ্যবান। ধীরে ধীরে সময় কেটে যায়। একদিন দুপুরে আখির আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। সে তলায় লুটিয়ে পড়ে, মুখ দিয়ে ছাড়া ছাড়া শ্বাস বেরোচ্ছে। রেখা আতঙ্কিত হয়ে দৌড়ে যায়। ওগো শুনছো? তাড়াতাড়ি দাইমাকে খবর দাও, আখির ব্যথা উঠেছে। সেই গ্রামে একজন মাত্র দাই, তাও তিনি সেদিন ছিলেন না। রামু আর রেখা সেই নিয়ে চিন্তায় পড়ে গেল। এরকম সময় হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা নিজে থেকে এসে উপস্থিত হলেন। কি গো, তোমাদের এত চিন্তিত লাগছে কেন? তোমরা বুঝি দাই খুঁজছো? আমি একজন দাই। আমি কি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারি? হ্যাঁ, খুঁজছি, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি, আমাকে সব যে জানতে হয়। মানে? আরে ওইসব মানে তুমি পরে জানতে পারবে, আগে ওনাকে নিয়ে যাও, মেয়েটা সেই কখন থেকে কষ্ট পাচ্ছে। বেশ, তোমরা এক্ষুনি ঘর ফাঁকা করে দাও। মেয়ে হয়েছে গো, মায়ের কৃপায় দুজনেই ভালো আছে। কি রে, তোর তো একটা মিষ্টি মেয়ে হয়েছে, তা কোনো নাম ভেবে রেখেছিলি নাকি? না, ভাবিনি। যিনি আমাকে আজকে বাঁচালেন, তুমি বরং তাকেই জিজ্ঞাসা করো। দাইমা, আপনি আমার মেয়ের একটা নামকরণ করে যান না। শ্যামা। বাহ, খুব সুন্দর নাম, শ্যামা, আমাদের ছোট্ট শ্যামা। শ্যামাকে দেখে বেরিয়ে ভেবেছিল ওই দাইমায়ের টাকাটা মিটিয়ে দেবে, কিন্তু অদ্ভুতভাবে ঘর থেকে বেরিয়ে আর তাকে খুঁজে পাওয়া গেল না। চারদিকেই খুঁজল, কিন্তু মুহূর্তেই যেন সে মিলিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই আর। তারপর আর কোনোদিন তাকে দেখা যায়নি। শ্যামা এবার ধীরে ধীরে ছোট থেকে রামুদের বাড়িতেই বড় হলো। তার মাকেই সে বাবা হিসেবে জানলো, আর রামু আর রেখাকে নিজের মামা মামি হিসেবে জানলো। জয়, সব গেল রে বাবা। আঁকি ছিল আমাদের ঘরের লক্ষ্মী, সে চলে যেতেই তো কপাল পোড়া শুরু হলো। লক্ষ্মীরা ছাই, লক্ষ্মী মেয়েদের দেখতে কত সুন্দর হয় জানো। ওই কালো মেয়েকে বিয়ে দিয়ে এনেছো আর বলে লক্ষ্মী। ওর ব্যবসার ক্ষতি আমি ঠিক সামলে নেব। আমাকে পাশের গ্রামে যেতে হবে অর্ডার আনতে, আসছি আমি। তোকে বারবার করে বললাম বাড়িতে থাক, কিন্তু কে কার কথা শোনে? অযথা পিছু নিলি আমার। এসে যখন গেছিস তখন জলের কাছে যাবি না। না না মা, আমি তোমার সাথেই থাকবো। আরে জয়, তুমি? এ কি হাল?
এখানেই বা কিভাবে? মা, কে মা? এই কাকুটা কে? কথা পরে বলবি, আমাকে সাহায্য কর। ওনাকে আমি জল থেকে তুলেছি, একা দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সাহায্য করো। ভয়ের কিছু নেই বৌমা, জলে পড়ে গেছিল তাই জ্ঞান হারিয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আকিব, তুই এখানে? আর আমি তার মানে ঠিকই ধরেছিলাম, তুই অন্য কোনো পুরুষের সাথে পালিয়েছিলি। তুই এতদিন কোথায় ছিলি? কিভাবে ছিলি এর সাথে? একবার আমার কথা মনে পড়েনি বল? মা, এই কাকুটা এত চেঁচাচ্ছে কেন? কি হয়েছে? তোমাকে মা বললো? মানে এর মধ্যে তোমার মেয়েও হয়ে গেল, তাও এত বড়? কি আমার সাথে বিয়ের আগে থেকে এসব চলছিল নাকি? এসব তুমি কি বলছো? এটা তোমার মেয়ে? একদম মিথ্যা বলবি না, তোর পাপকে আমার মেয়ে বলে চালানোর চেষ্টা করছিস। মা, এটাই কি আমার বাবা? না, তুই আমার মেয়ে না, তুই রামুর মেয়ে। নিজের বাবাকে চিনিস না, নাটক করছিস। এখানে সে তো ভালোই সংসার সাজিয়ে নিয়েছিস আখি। তুই তুই চরিত্রহীন একজন। না জয়, তুমি যা ভাবছো তা ভুল। আমি এতটা নীচ কথা কখনো ভাবতেও পারি না। চুপ, একটা কথাও বলবি না, মুখ বন্ধ রাখ। একে তো এরকম নষ্টামি, তার উপর আবার মুখে মুখে কথা। তোকে তোকে আমি আমার মাকে অপমান করছো এই লোকটা? মারবো, ওকে আমি মারবই। আমার মা, আমার মাকে তুমি উল্টো পাল্টা বলছো? কোন সাহসে, কোন সাহসে আমার মাকে তুমি এমন বলছো বলো? শুধু আমার মাকে না, মামাকেও তুমি অপমান করছো। কে তুমি? যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে মারবো। জয় শ্যামার চোখের দিকে তাকিয়ে হঠাৎ পেছনে ঢলে পড়ে। তার মনে হয় ওই ছোট্ট মেয়ের চোখে সে আর শ্যামার মুখ অদ্ভুত উজ্জ্বল, খাড়া থেকে আলো ঝলসে পড়ছে চারপাশে। ঘরের বাতাস কেঁপে উঠছে, এক অদৃশ্য শক্তির স্রোত যেন বয়ে যাচ্ছে। মা, মাগো, আমি ভুল করেছি, ক্ষমা করে দে মা। শ্যামা মা, আমাকে মাফ করে দে। আমি আর কিছু বলবো না, আর কিছু করবো না।